সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটাকে, মোটামুটি টোটাল ফিজিক্যাল সায়েন্সটাকে ইম্পর্টেন্ট পার্টটাকে আমি কভার করার চেষ্টা করেছি, মানে টোটাল ফিজিক্যাল সায়েন্সটাকে। যে কি আছে যে প্রথম যেটা আছে দেখো, যে সেটা হচ্ছে পদার্থ কি। যে পদার্থ হচ্ছে যার ভর আছে, যাকে যেটা স্থান দখল করে থাকে। অর্থাৎ সাবস্টেন্স মানে কি, যে যার একটা ভর আছে, যার মাস আছে, এবং যে কিছুটা এরিয়া, মানে একটা জুড়ে অকুপাই করে থাকে, স্থান দখল করে থাকে, সেটাকে পদার্থ বলা। তো তারপরে যে বাষ্পীভবন কি জিনিস, যে তরল থেকে গ্যাসীয় গ্যাসীয় গ্যাসে রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়, বাষ্পীভবন বলা হয়। যেমন হচ্ছে হাতে নেল পালিশ লাগালে বা স্পিরিট ঢাল ধরলে ঠান্ডা মনে হয়। এই জায়গাটা কি জিনিস আর একটু ভালো করে বলে দিই। বা দেখবে মাটির কলসিতে, ঠিক আছে, গরমের দিনে কি করা হয়, যে মাটির কলসিতে বা কুঁজোতে জল রাখা হয়, ঠান্ডা থাকে। কেন থাকে? তার কারণ হচ্ছে যে তরল থেকে গ্যাসীয় রূপান্তরিত পদ্ধতিকে বাষ্পীভবন বলা হচ্ছে। অর্থাৎ নেল পলিশ যখন আমরা ঢালি, নেল পলিশ বা স্পিরিট, এরা কি হয়, উদ্বায়ী পদার্থ হয়। ঠিক আছে, উদ্বায়ী পদার্থ হয়। উদ্বায়ী মানে কি হচ্ছে, যে বাইরে আনলে পরে এরা বাষ্পীভূত হয়ে, অর্থাৎ ভেতরে যখন আবদ্ধ থাকছে, তরল থাকছে, বাইরে আনলে কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে এই যে তরল থেকে গ্যাসে পরিণত হওয়া, অর্থাৎ অবস্থার যে পরিবর্তন হচ্ছে, এই অবস্থার পরিবর্তনটাকে কি বলা হয়? এই অবস্থার পরিবর্তনটাকে কি বলা হয়? উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন, আগের দিনকে বলে দিয়েছে, কি বলা হয়? লীন তাপ। একদম, সেটা হচ্ছে লিন তাপ। তাহলে কি, লিন তাপ। এই যে তুমি স্পিরিট ঢালছো হাতের মধ্যে, তাহলে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য কি করবে, কিছুটা সে তাপ গ্রহণ করবে। তাহলে ওই হাতের সেই জায়গা থেকে তাপটা নিয়ে নিচ্ছে, বলে সেই হাতটা ঠান্ডা মনে হচ্ছে। মাটির কলসিতে যখন জল রাখা হয়, মাটির কলসিতে কি থাকে, যে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে জল চুইয়ে চুইয়ে বাইরে বেরিয়ে আসে। তাহলে জল চুইয়ে চুইয়ে যখন বাইরে দিয়ে বেরিয়ে আসে, তখন কি হচ্ছে, যে পরিবেশের টেম্পারেচারের কারণে কি জন্য বাষ্পীভূত হচ্ছে। তাহলে এই বাষ্পীভূত হওয়ার জন্য তার তাপ দরকার। সেই তাপটা কোথা থেকে নেয়? ভেতরে জল থেকে নেয় বা মাটির কুঁজো থেকে নেয়। এর ফলে কি হচ্ছে, মাটির কলসি বা জল তার তাপটা হারিয়ে ফেলছে, বলে জলটা ঠান্ডা থাকে। এই জিনিসটাকে কি বলা যায়, বাষ্পীভবন। বা এই বাষ্পীভবনের এখানে লিন তাপ কাজ করছে। ঊর্ধ্বপাতন কি আছে? ঊর্ধ্বপাতনের ইংলিশ নাম হচ্ছে কি, সাবলিমেশন। যে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলা হয়। অর্থাৎ নর্মালি কি হয়, যে কোনো একটা বস্তু কঠিন থাকে, কঠিনের পরে তরল হয়, তরলের পরে গ্যাসীয় হয়। কিন্তু কিছু কিছু পদার্থ যারা আছে, যে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন কি ক্যাম্ফর, তারপরে যে ন্যাপথলিন, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদাল, এগুলো হচ্ছে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এটা অনেক সময় সরাসরি এটা দিতে পারে, যে কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়, বা বলতে পারে ঊর্ধ্বপাত নিচের কোন পদার্থ মধ্যে দেখা যায়। নেক্সট হচ্ছে দেখো, যে পরমাণু, অর্থাৎ ইংলিশ টার্মটা কি, ইংলিশ টার্ম হচ্ছে কি অ্যাটম। যে পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এবং মুক্ত অবস্থায় থাকতে পারে না, এবং যার নির্দিষ্ট পারমাণবিক ভর আছে, তাকে কি বলা হচ্ছে, পরমাণু বা হচ্ছে অ্যাটম। মানে কিরকম, ধরো অক্সিজেন, আমরা কি জানি, দুটো অক্সিজেন যুক্ত হচ্ছে, মিলে কি হচ্ছে, যে O2 উৎপন্ন হচ্ছে। তাহলে এই জায়গাটা যেন ভুল না হয়, পদার্থের ক্ষুদ্রতম কণা, কণা যার ইংলিশ টার্ম হচ্ছে কি পার্টিকেল, মানে হচ্ছে কি পার্টিকেল, অর্থাৎ কণা, মানে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যাকে আর ভাঙা যাবে না। কিন্তু যদিও কি হয়, ভেঙে পরবর্তীকালে দেখা যাচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত পাওয়া যায়, কিন্তু সেইগুলো কিন্তু আর কণা থাকে না, সেগুলো কণিকা হয়ে যায়, অতি ক্ষুদ্র সূক্ষ্ম কণা হয়ে যায়। তো এটাই, কণা যদি বলো লাস্ট ভাঙতে ভাঙতে, এটাই হচ্ছে শেষ কণা, পার্টিকেল, পরমাণু। এবং এই পরমাণুই কি করছে, অংশগ্রহণ করছে। এই যে অক্সিজেন, অক্সিজেন যেটা আছে, এরাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু কাকে বলছে, যে পদার্থের ক্ষুদ্রতম অংশ, বা হচ্ছে কি, এটা একটা হচ্ছে পার্ট, একটা হচ্ছে পার্ট, অংশ, যা মুক্ত অবস্থায় থাকতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়। মানে এই যে এটাই যদি বলি, যে দুটি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু গঠিত হয়েছে। দুটি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু গঠিত হয়েছে। তার মানে দেখো, যে এই যে পরমাণু আছে, এদেরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এরা ফ্রি স্টেটে, কোনো সময় ফ্রি স্টেটে থাকতে পারে না। কেন? তার কারণ হচ্ছে, আর একটা যদি এর তুমি ও লাগিয়ে দাও, তো O3 হয়ে যাবে। তাহলে অক্সিজেন যেটা আছে, এটা হচ্ছে অণু, মানে এরা কি, যে এরা হচ্ছে মুক্ত অবস্থায় থাকতে পারে, মানে ফ্রি স্টেটে থাকছে। বা এটা হচ্ছে একটা অংশ, মানে পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ, ওজন হচ্ছে একটা অণু, অংশ।
তাহলে তোমাকে বিভিন্নভাবে কোশ্চেন দিতে পারে। এক দিতে পারে যে কারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নিচের অপশন দিলে পরমাণু, অণু, ইলেকট্রন, প্রোটন এরকম দিতে পারে, তাহলে যে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কারা স্বাধীনভাবে বা মুক্ত অবস্থায় থাকতে পারে, হচ্ছে অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। নেক্সট চলে আসে মৌল। মৌল যার ইংলিশ টার্ম কি হচ্ছে এলিমেন্ট, যে একটি মাত্র পরমাণু বিশিষ্ট হয়, একটি মাত্র পরমাণু, যেমন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এভাবে যে আছে এগুলোকে বলা হচ্ছে একটি মাত্র পরমাণু বিশিষ্ট, যেটা সেটাকে বলা হচ্ছে মৌল। যেমন মোট 118টি মৌল আছে, যার মধ্যে 94 হচ্ছে প্রাকৃতিক। ঘরের উষ্ণতায় গ্যালিয়াম ও সিজিয়াম হচ্ছে মৌল, হচ্ছে তরল। ঘরের উষ্ণতায় পারদ ও ব্রোমিন হচ্ছে তরল। তরল ধাতু হচ্ছে পারদ। সাধারণত কি হয়, ধাতু যারা হয় তারা কঠিন হয়, কিন্তু পারদ তরল হওয়া সত্ত্বেও ধাতু। তরল অধাতু হচ্ছে কি ব্রোমিন। অধাতু যারা হয় তারাও কঠিন হয়, কিন্তু তরল অধাতু ব্রোমিন। আয়োডিন হচ্ছে সব থেকে ভারী অধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলেও নরম, এদেরকে ছুরি দিয়ে কাটা যায় এবং এদের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম। এদের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম। এই কোশ্চেনটাও যেমন অনেকবার এসেছে, যে নিচের কোন ধাতুটি নরম, বা তো কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, তাহলে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। নর্মালি ধাতু যারা হয় তারা কি কঠিন, খুব শক্ত হয়, কাটা যায় না, কিন্তু এদেরকে একটা ছোট্ট ছুরি দিয়েও কাটতে পারবে। আর্সেনিক, অ্যান্টিমনিকে কি বলা হয়, ধাতু কল্প বলা হয়, মানে ধাতু এবং অধাতু দুটোরই এখানে প্রপার্টিস বর্তমান। নিষ্ক্রিয় মৌলগুলি কি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেটন। বা নিষ্ক্রিয় গ্যাস, বা এগুলোকে কি বলা হয়, একটা যেটাকে বিরল গ্যাস বলা হয়, ঠিক আছে, বা হচ্ছে নোবেল গ্যাস বলা হয়, আরো নাম আছে। একমাত্র হিলিয়াম বাদে, হিলিয়ামের শুধু লাস্ট কক্ষে 2টি ইলেকট্রন আছে, তাছাড়া বাদ বাকি যত নোবেল গ্যাস আছে সবার শেষ কক্ষে কি আছে, 8টি ইলেকট্রন আছে। 8টি ইলেকট্রন থাকে, অষ্টক পূরণ করে। এবং আরো একটা তথ্য জানিয়ে রাখি, যে মেন্ডেলিপের যে পর্যায় সারণী, সেই মেন্ডেলিপের পর্যায় সারণীতে এই নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোথায় ছিল, 0 শ্রেণীতে। এবং পরে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী হয়, সেই দীর্ঘ পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়, 18তম শ্রেণীতে। গ্রাফাইট ও গ্যাস কার্বন অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। হিরে তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী। মানে গ্রাফাইট, গ্যাস কার্বন কি হয়েছে, অধাতু হলে সাধারণত অধাতুরা তাপ তড়িৎ পরিবহন করে না, কিন্তু ব্যতিক্রম। হিরে তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, হিরে তাপ পরিবহন করতে পারে, কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। রূপা, সিলভার হচ্ছে তড়িতের উত্তম পরিবাহী। এটা অনেকবার বলেছি যে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার বা হচ্ছে রূপো। এই জায়গাগুলো থেকে সেইভাবে কোশ্চেন আসেনি, কিন্তু এখন যদি আসে, কারণ এগুলো ক্লাস 8-এর বই আছে। দেখো যে সোডিয়াম, পটাশিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। আমরা যদি একটা লিস্ট করে নিই, তাহলে দেখো যে সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো হচ্ছে এলিমেন্ট সব থেকে টপে থাকে। এরা মানে কি খুব তীব্র সক্রিয় হয়, এই জন্য এদের কেরোসিন তেলের মধ্যে ডুবে রাখা হয়। এরা কি করছে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে দিচ্ছে। ঠিক আছে, জলকে ফোটানোর দরকার নাই, কিছু করা গরম করার দরকার নেই। যদি সোডিয়াম আর পটাশিয়াম কে জলের মধ্যে চুবিয়ে দাও, বা এদের মধ্যে যদি জল ঢেলে দাও, তাহলে কি হবে, বিক্রিয়া করতে শুরু করবে এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। আর যে হলো ক্যালসিয়াম, কি হচ্ছে, ঠান্ডা জলের সঙ্গে অল্প বিক্রিয়া করে, এর নিচে আছে ক্যালসিয়াম। ঠিক আছে, এটা কি করে, অল্প বিক্রিয়া করে। এরপরে কি আছে, তার নিচে থেকে লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা কি করে, যে গরম জলের সঙ্গে, ঠান্ডা জল বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিম, বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, এই তিনটে কি করে, স্টিম বা বাষ্পের সাথে বিক্রিয়া করে। আর নিচে কি আছে, লেড, কপার, সোনা, রূপা। ঠিক আছে, লেড মানে পিবি, কপার, সোনা, রূপা এরা হচ্ছে কোনো অবস্থাতেই কি করে, যে বিক্রিয়া করে না, জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। তাহলে কোশ্চেন কি আসতে পারে, এক আসতে পারে, নিচের কোন ধাতুটি বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, বা নিচের কোন ধাতু ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, বা বলতে পারে যে নিচের কোন ধাতুটি কোনো অবস্থাতে জলের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে লেড, কপার, সোনা, রূপার মধ্যে যে কোনো একটা থাকবে, এই মনে রাখতে হবে। মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা, এটা ইতিহাস থেকে আমরা জানি। লেড তড়িৎ পরিবহন খুব কম করে। সব থেকে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম, জেল পুলিশে পড়েছিল। হীরক হচ্ছে কঠিনতম পদার্থ। মুক্তোর প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, মানে হচ্ছে CaCO3, এটাকে মার্বেল বা চুনাপাথর আমরা বলি। চুনি এবং নীলকান্তমণির রাসায়নিক নাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, বা হচ্ছে একটা নাম কি, কোরান্ডাম।
ব্যারোমিটার, এখান থেকে ডব্লিউবিএসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল প্রিলিমসে, যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে বৃষ্টিপাতের সম্ভাবনা, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়লে আবহাওয়া শুষ্ক রোদোজ্জ্বল হবে, দ্রুত যদি কমে তার মানে ঝড়ের সম্ভাবনা, হঠাৎ বেড়ে গেলে প্রবল বেগে বায়ু বইবার সম্ভাবনা। এটা বায়ু পরিবার হয়ে গেছে বায়ু বইবার সম্ভাবনা। গন্ধক কি হচ্ছে? গন্ধক হচ্ছে হলুদ বর্ণের হয়। আয়োডিনের বাষ্প কেমন হয়? বেগুনি হয়। ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ। ঠিক আছে, এখান থেকেও দেখবে একটা কোশ্চেন গ্যারান্টি পাবে যে গন্ধক হলুদ বর্ণের, আয়োডিনের বাষ্প বেগুনি, ক্লোরিন সবুজাভ হলুদ, জিঙ্ক হচ্ছে রূপালি। এটা ডব্লিউপিএসআই মেন্স এসেছিল। পারদ হচ্ছে রূপার মতো চকচকে। ব্রোমিন হচ্ছে লাল রঙের হয়। নাইট্রোজেন হচ্ছে বাদামি। অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো। নাইট্রোজেন হচ্ছে গন্ধহীন। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধ। এবার দেখবে যে, তো দেখো যে কি আছে, হ্যাঁ, যে বিভিন্ন যে রাসায়নিক পদার্থ আছে, বিভিন্ন রাসায়নিক পদার্থের সংকেত এবং ব্যবহার। ঠিক আছে, এই যে এটা শুরু করছি বিভিন্ন রাসায়নিক পদার্থ, তাদের সংকেত এবং হচ্ছে ব্যবহার। যেমন কাপড় কাচা সোডা। ঠিক আছে, কাপড় কাচা নাম, সোডার নাম কি হচ্ছে সোডিয়াম কার্বনেট। কার্বনেটের সংকেত কি? Na2CO3। খাবার সোডাকে কোনটা, সেটা হচ্ছে, এটা কিন্তু বারবার দেয় কিন্তু বারবার গন্ডগোল হয়ে যেতে পারে। কাপড় কাচাটা হচ্ছে কার্বনেট, আর খাবার সোডা যেটা সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি, সেটা হচ্ছে Na8CO3। খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, হাইড্রোজেন পটাশিয়াম টারটারেটের মিশ্রণ। ভিনিগার হলে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মাছ মাংস সংরক্ষণ অ্যাসপিরিন তৈরিতে ব্যবহার হয়। অ্যাসিটিক অ্যাসিডের কি সংকেত? CH3COOH। মেথিলেটেড স্পিরিট হলো 95% অ্যালকোহলের জলীয় দ্রবণ। আচ্ছা, এখানে আর একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট কি হয়? 95.5% ইথাইল অ্যালকোহল প্লাস হচ্ছে 4.5% জল, এর মিশ্রণকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, আর এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে, হ্যাঁ, এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে যদি তুমি মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন এই সমস্ত জিনিস মেশাও, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট, বা হচ্ছে আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি? ডিনেচার্ড স্পিরিট। ডিনেচার্ড স্পিরিট। তাহলে কি দাঁড়ালো? বললাম যে 95.5% ইথাইল অ্যালকোহল ও 4.5% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। আর এর সঙ্গে একে পানের অযোগ্য করার জন্য, অ্যাকচুয়ালি রেকটিফাইড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল যেটা খুব সুমিষ্ট হয়, মানে খুব সুমিষ্ট, খেতে ভালো হয়, তো এরকে পানের অযোগ্য করার জন্য কি করা হচ্ছে, এর মধ্যে মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন মিশিয়ে দেওয়া হয়, পানের অযোগ্য করে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট বা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। পলিচুনের কি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH. তারপর যে কুইক লাইম মানে যে ক্যালসিয়াম অক্সাইড, CaO। ব্লু ভিট্রিয়ল মানে যে কপার সালফেট, CuSO4 5H2O। তারপর যে নাইট্রোজেন ঘটিত অজৈব সার, নাইট্রোজেন ঘটিত অজৈব সারের সংকেত কি? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট কি? NH4 2SO4। আর নাইট্রোজেন ঘটিত জৈব সার হচ্ছে ইউরিয়া, CONH2. আচ্ছা, এখানে হালকা করে আমি একটু বলে দিই যে যখন সংকেত আমি লিখলাম, এই যে এখানে সোডিয়াম কার্বনেট আমি Na2CO3 কেন দিলাম, আর যখন আমি সোডিয়াম বাইকার্বনেট যখন লিখছি সেখানে Na8CO3 কেন দিচ্ছি? ছোট্ট করে বলে দিই যে কার্বনের যে মূলক সেটা হচ্ছে CO3 2-, অর্থাৎ কার্বনেটের যোজ্যতা হয় 2, আর যেটা বাইকার্বনেট সেটা হচ্ছে HCO3-, অর্থাৎ বাইকার্বনেটের যোজ্যতা হচ্ছে 1। সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। তো যোজ্যতা মানে কি হয়? এটার যোজ্যতা অন্যটার সঙ্গে লাগবে, অর্থাৎ কার্বনেটের যোজ্যতা 2, তাহলে কার্বনেটের যে যোজ্যতা 2 সেটা সোডিয়াম মৌলের সঙ্গে লাগবে, সেই জন্য এখানে Na2 হয়েছে। আর N এর যোজ্যতা 1 লিখতে হয় না, সেই জন্য Na2CO3। তো এখানে সোডিয়াম বাইকার্বনেট আছে, সোডিয়ামের যোজ্যতাও 1, বাইকার্বনেটের যোজ্যতাও 1,
সেই কারণে কি হয়েছে, কিছু লিখিনি, এক লিখিনি। আর এই যে জায়গাটা আছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম যেটা হয়, অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4+, মানে অ্যামোনিয়ামের যোজ্যতা হয় 1। আর সালফেট যেটা, সালফেট হচ্ছে SO4 2-, মানে সালফেটের যোজ্যতা হচ্ছে 2। তাই সালফেটের যে যোজ্যতা 2 সেটা NH4 এর সঙ্গে লেগেছে, সেই জন্য হচ্ছে NH4 2 SO। ইউরিয়া হচ্ছে CONH2 কালাজ আর ঘুমের ওষুধ, ফর্মালডিহাইড রেজিন প্রস্তুতিতে ইউরিয়া ব্যবহার করা হয়। এবার আরেকটা জিনিস দেখবে কোশ্চেন আছে যে আকরিকগুলোর নাম দেয়, ঠিক আছে, আকরিকগুলোর নাম এবং সেই সঙ্গে হচ্ছে তোমার ধাতু সংকট, মানে কোনটা ধাতু সংকট কি উপাদান দিয়ে তৈরি। তো যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি, বক্সাইট। ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকের নাম কি, কার্নালাইট, তারপর হচ্ছে ডলোমাইট। জিঙ্কের প্রধান আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেড, ক্যালামাইন, জিঙ্কাইট। লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট, তারপর হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট কি হচ্ছে Fe3O4, আর হেমাটাইট হচ্ছে কি Fe2O3। তামার আকরিকের নাম হচ্ছে কি কপার গ্লাস, কপার পাইরাইটস বা কপার পাইরাইটস, আর একটা নাম কি আছে চালকো পাইরাইটস। ধাতু সংকট যেটা সেটা পরে আছে। এবার হচ্ছে দেখো যে হালকা করে যে জৈব রসায়নের যে জায়গাটা, ঠিক আছে, জৈব রসায়ন মানে জৈব রসায়নকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে অ্যালকেন, মানে দেখো এখানে কয়েকার কেন উচ্চারণ লিখেছে কেন, তেমনি কি আছে মিথেন, তার মানে মিথেন যেটা সেটা হচ্ছে অ্যালকেন যৌগ, এবং অ্যালকেনের সরলতম যৌগ হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি হয় CH4। তো এটাকে কি বলা হয়, যে মার্চ গ্যাস বলা হয়, এটি পচা জলাভূমি থেকে উৎপন্ন হয় এবং উত্তপ্ত করলে কার্বন পাওয়া যায়, যাকে কার্বন ব্ল্যাক বলা হয়। ছাপার কালিতে, তারপরে হচ্ছে জুতোর কালিতে, মানে জুতো পলিশ করতে হচ্ছে এইটা কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়। এবং অবশ্যই মিথেনও কি, মিথেন একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, মিথেন একটা অবশ্যই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। ইথিলিন, তাহলে এখানে এটা হলো অ্যালকেন, এখানে কি আছে ইথিলিন, ইন, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে অ্যালকিন যৌগ, এটা হচ্ছে অ্যালকিন যৌগ। এর সংকেত কি হচ্ছে C2H4। গ্যাসে কি হচ্ছে মাস্টার্ড গ্যাস বলা হয়। এই কোশ্চেন গুলো ডাইরেক্ট দেয় যে মার্স গ্যাস কাকে বলা হয়, মিথেনকে। মাস্টার্ড গ্যাস কাকে বলা হয়, ইথিলিনকে। তো মাস্টার্ড গ্যাস বলা হয় তারপরে যে কাঁচা ফল পাকাতে ও সংরক্ষণে ব্যবহার করা হয় ইথিলিন। নেক্সট হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন তার মানে কি এটা হচ্ছে অ্যালকাইন যৌগ। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H। তো অক্সি অ্যাসিটিলিন শিখা যেটা, ঠিক আছে, অক্সি অ্যাসিটিলিন শিখা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। যেগুলো আমরা কোনো দুটো লোহার জিনিস বা কোনো মেটালের জিনিস জোড়া লাগাতে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস প্রধান উপাদান হচ্ছে বিউটেন, যেটা দুর্গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কাপটার মেশানো থাকে। নর্মালি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা সেটা মানে গন্ধ হয় না। এবার কি হলে গন্ধ যদি না থাকে তাহলে কি হবে, তোমার বোঝা যাবে না ইলেকট্রিক করলে, এই জন্য এতে দুর্গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মার্কাপটার মেশানো। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে চাপ প্রয়োগে সিলিন্ডারের মধ্যে ভরে রাখা হয়। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়, নাইট্রাস অক্সাইড N2O লাফিং গ্যাস। অগ্নি নির্বাপক যন্ত্র দেখবে হাসপাতালে বা কলকারখানায় সব জায়গায় থাকে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল। এখান থেকে সান্ত্বনা পুরস্কার অবশ্যই পাওয়ার সম্ভাবনা, যে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে। বারাটা নাম হচ্ছে কি যে কিং অফ কেমিস্ট্রি, মানে রসায়নের রাজা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ল্যাবরেটরিতে, মানে যে কোনো জিনিস প্রস্তুতি করতে বা ব্যবহারিক হিসাবে সালফিউরিক অ্যাসিডের অবদান চরম, সেই জন্য একে রসায়নের রাজা বলা। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কি বলা হয়, নিউরিয়াটিক অ্যাসিড, নিউরিয়াটিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়, অ্যাকুয়া পার্টিস। 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অনুপাত নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া বলা হয়, যেটি সোনা গলানোর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ সোনা এমনিতে কি হচ্ছে খুব মানে ওটা খুব নমনীয়, ম্যালেবেল মানে নরম নয়, সফট নয়, ঠিক আছে, ওটাকে গলাতে হয়। কারণ
ওর মধ্যে যে কাঠিন্য যে ভাবটা মানে অনেক চরম আছে, তো ওটাকে যে 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 কোনো ভাবে গলানো যাবে না, বা গলিয়ে একটা শেপে নিয়ে আসতে হবে, গহনা তৈরি করতে হবে, নকশা করতে হবে, ডিজাইন করতে হবে। তো সেই কারণে কি হয়েছে, 3 অনুপাত হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়াটা কেন লিখছি, কারণ মনে থাকবে পরীক্ষার সময় যে 3HCl প্লাস হচ্ছে HNO3। তো 3 অনুপাত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর 1 অনুপাত নাইট্রিক অ্যাসিড। এবার এটা তোমাকে পরীক্ষার সময় কি করতে পারে, যে অ্যাকুয়ারিজিয়া মিশ্রণ হলো, তোমাকে হয়তো বললো 3 আয়তন নাইট্রোজেন, 1 আয়তন হাইড্রোক্লোরিক। হচ্ছে তোমার মনে আছে যে হাইড্রোক্লোরিক